পৃথিবীতে এত কষ্ট নিয়ে কোনো মানুষ কি বেঁচে থাকতে পারে? আপনি কিভাবে বেঁচে আছেন? আপনার মায়ের নামে আপনি যে এত কথা বলছেন শুধুমাত্র ভিউর জন্য, আপনার কি একটুও বুক কাঁপছে না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিও শুরুতে যে কথাটুকু বললাম, তো এই কথার কমেন্টের শিকার হচ্ছি, আরও অনেক কমেন্টের শিকার হচ্ছি। তো আজকে কিছু কথা বলবো, তো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শোনার জন্য আমার সাথেই থাকবেন আর কষ্ট করে একটু দেখে যাবেন। এদিকে এই যে দেখেন, সুন্দর একটা নয়ন পথস নিয়ে এসেছি, আর এই পথসটা আমি 100 টাকা দিয়ে এনেছি। আর এই যে এখানে হচ্ছে 2টা বেলি ফুল গাছ, তারপর হচ্ছে কিছু টাইম ফুল আছে, সেই সাথে হচ্ছে একটা ব্ল্যাক লিলি গাছ আছে। তো নতুন কিছু গাছ অ্যাড হয়েছে, তো সকালবেলা সেইগুলো থেকেই আমার ভিডিওগুলো শুরু করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে মোটমাট 400 টাকার গাছ আছে, 200 টাকা আমি দিয়েছি আর 200 টাকা আমার শ্বশুর দিয়েছে। মানে সারা মাস 10 টাকা 20 টাকা করে জমিয়ে তারপর হচ্ছে আমি আমার এই শখের জিনিসগুলো কিনে থাকি। আর সেই সাথে হচ্ছে 2টা নয়নতারা এনেছি আর একটা হচ্ছে রঙ্গন গাছ নিয়ে এসেছি। তো রঙ্গন গাছটা এবং ব্ল্যাক লিলি, সেই সাথে আরেকটা গাছ হচ্ছে আমার শ্বশুর এনে দিয়েছে। মানে ওই যে নিয়ন পথসটা, এটা আমার শ্বশুর এনে দিয়েছে। তাছাড়া বাকি যে গাছগুলো দেখতে পাচ্ছেন সেই গাছগুলো কিন্তু আমি এনেছি। গতকালকে যেহেতু শুক্রবার ছিল, তো আমাদের হচ্ছে আপনাদের ভাইকে একটু বলে রাজি করেছিলাম যে বিকালবেলা আমাকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য, মানে হাঁটতে নিয়ে যাওয়ার জন্য। অনেকদিন কোথাও বের হওয়া হয় না। তো আমাকে জিজ্ঞেস করছিল কোথায় যাব, তো বললাম যে নার্সারিতে যাব। তো সে বললো হচ্ছে রেডি হওয়ার জন্য। তো আমি এক প্রকার রেডি হয়ে রাস্তায় গিয়ে দাঁড়াই। এরপর উনি হচ্ছে যায় না, ওনার একটা ফোন কল আসে আর ওনার একটা কাজ আসে, মানে ওনার হচ্ছে গেস্ট আসে। তো ওনাদেরকে সময় দিতে গিয়েই উনি আমার সাথে আর যায় নাই। পরবর্তীতে আমার শ্বশুরকে পাঠিয়েছে আমার সাথে। তো পরবর্তীতে শ্বশুর বৌমা নিয়ে গিয়ে হচ্ছে কিনে নিয়ে এসেছি আর কিছু গাছ রাতেই রিপোর্টিং করে রেখেছিলাম। এদিকে হচ্ছে ওই যে ওকে দেখেন, সকালবেলা ঘুম থেকে উঠে এই যে কাজে লাগিয়ে দিয়েছি। ওর বাবা যাওয়ার আগে হচ্ছে ভুট্টা ভাজতে বলে গিয়েছিল। তো এটা হচ্ছে দেখিয়ে গিয়েছে কিভাবে ছোটা। তো বসে বসে কিন্তু সুন্দর এগুলো ছোটাচ্ছিল। তো আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম। তো এটা কিন্তু সম্পূর্ণটাই ও ছুটিয়েছে, ওর বাবা খালি কয়েকটা ছুটিয়ে গিয়েছিল, পরে বাকি 2টা আর ও পারে নাই। যেহেতু ভুট্টা ছুটাইতে গেলে আঙুল অনেক বেশি ব্যথা করে, তো বাকিটা কিন্তু আমি করে নিয়েছি। এবার আসি, গত কয়েকদিন ধরে যে কমেন্টগুলো আসছে তার মধ্যে বেশি কমেন্ট আসছে আমি নাকি ভিউর জন্য এই ধরনের ভিডিও বানাচ্ছি, আর আমার মা শ্বশুর বলেন এবং আমার হাজব্যান্ডের নামে মিথ্যা রটনা রটাচ্ছি। তো যাদের এ ধরনের কোনো কিছু মনে হবে তাদেরকে আমার বাসায় দাওয়াত রইল, আসবেন, একদিন থাকবেন, তারপর হচ্ছে যাচাই করে যাবেন আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। এইখানে আমার আসলে প্রমাণ দেওয়ার মতো কিছুই নাই। যারা আমার সম্পর্কে আরও কিছু জানতে চান তারা আমার পুরাতন ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার সাথে কি ঘটে গিয়েছে, কেন হয়েছে, আর কেন বললাম যে এত কষ্ট নিয়ে মানুষ কি বেঁচে থাকতে পারে। লাইফে তো অনেক ধরনের আঘাতই পেয়েছি, আল্লাহ তাআলা ধৈর্য দিয়েছিল বলে এখন পর্যন্ত টিকে আছি, নয়তো কোন দিন কোথায় চলে যেতাম সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, আপনাদের করা প্রতিটা কমেন্ট আর আমার জন্য আপনাদের করা দোয়া আল্লাহ তাআলা হয়তো বা কবুল করছেন। সব কিছুই খুব সহজভাবে চলতেছে। অনেকেই বলেছিলেন ইউটিউবে যাতে কাজ করি, ইনশাআল্লাহ প্রতিদিন ভিডিও না দিতে পারলেও একদিন পরপর কিংবা 2 দিন পরপর আপনারা অবশ্যই আমার ভিডিও পাবেন। এদিকে হচ্ছে এই যে ভুট্টা বাছা শেষ করে এখন হচ্ছে আমি ঘরটা গুছিয়ে নিব। আগেই বলে নিই, এই যে কম্বলটা দেখে অনেকে হয়তো বা বলতে পারেন আপনাদের কি গরমের দিনও কম্বল লাগে। যেহেতু আমি একটা ভাইরাসে আক্রান্ত, সেই সাথে আমার শরীরে প্রচুর পরিমাণ জ্বর, মানে চোরা জ্বর। এই জ্বরের আমি এই রহস্য খুঁজে পাচ্ছি না, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। তো সব সময় কম বেশি গায়ে জ্বর থাকে, আর রাতে তো একদমই ঘুমাতে পারি না। আর পাতলা কাঁথা বা পাতলা কম্বলে কখনোই শীত আসলে কমে না, এত বেশি ঠান্ডা লাগে। শীতের দিন যেমন ঠান্ডা লাগে সেম ওরকম ঠান্ডা লাগে। বিশেষ করে হাড় কাঁপুনি জ্বর আসলে যে ঠান্ডাটা লাগে সেই ঠান্ডাটাই আমাকে আসলে প্রতিদিন রাতে লাগে। দেখা যাচ্ছে রাত 12:30টার পর থেকে সকাল 7:30টা পর্যন্ত আমার এই জ্বরটা স্টে করে, এবং সকাল 12:30 থেকে রাত 7:30টা পর্যন্ত আমার এই জ্বরটা স্টে করে। এছাড়া বাকি যেই সময়টুকু ওই সময়টুকু ভালো যায়। অনেকেই বলেছেন এই রোগটা এখন ভালো হয়ে যায়, কিন্তু আমিও জানি যে এই রোগটা ভালো হয়ে যায়, তবে আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি ওষুধ খেয়ে যেতে হবে। সেটা 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, কিংবা 15 বছর। এরপর হচ্ছে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন। আর যারা এই রোগে আক্রান্ত তারা জানেন এই রোগের চিকিৎসা অনেক বেশি ব্যয়বহুল। এখন পর্যন্ত আমি এই ট্রিটমেন্ট শুরু করতে পারিনি। এর প্রাথমিক যে ট্রিটমেন্ট সেইগুলো করছি, মানে ধরা পড়েছে জাস্ট কিছু ওষুধ খেয়ে নিজের শরীরটা একটু ঠিক রাখার চেষ্টা করছি। এছাড়া অন্যান্য ট্রিটমেন্ট করাতে গেলে বা পরীক্ষা নিরীক্ষা করা
করাতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন। আর আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা তো জানেন আমার পরিবারটা মানে ঋণে জর্জরিত, যার জন্য আমি চাইলেও আমার চিকিৎসাটা করাতে পারবো না। আমার আরও 3টা কিস্তি আছে। এই কিস্তি 3টা শেষ হওয়ার পর যেহেতু 10,000 টাকা করে কিস্তি। এখন আপনারা বলবেন যে ভাইয়া বিয়ে করেছে, তার বউ কি করে, এবং অনেকেই জিজ্ঞেস করেছে এবং জানতে চেয়েছিলেন আমি কিভাবে জানতে পেরেছি আর জানার পরে আমার রিয়াকশান কেমন। তো একটা মেয়ের স্বামী যখন অন্য একটা নারীকে বিয়ে করে তখন সেই মেয়ের মন মানসিকতা কেমন হতে পারে, সেইখানে আমি কিন্তু আমার সতীনকে মেনে নেওয়ার চেষ্টা করছি। আর সেইখানে আমার সতীন কিন্তু আমাকে অলরেডি তাড়ানোর চেষ্টা করছে। গত ভিডিওটা মানে করার পরেই কিন্তু একটা আপু কমেন্ট করেছিলেন, আর সেটাই সত্যি হতে যাচ্ছে। আপনারা আমার সাধারণ দর্শক, আমাকে ভালোবাসেন, সেই কারণে আমাকে অনেক ধরনের সাজেশন দিয়েছেন। আরেকটা কমেন্ট পেয়েছিলাম আমার সতীনের নাকি আলাদা বাসায় থাকার হক আছে, সে কারণে আলাদা বাসা নিয়ে থাকবে, আমার এখানে কেন থাকবে। আমার হাজব্যান্ড যেহেতু খুবই সীমিত একটা বেতন পায়, মানে 14,000 টাকা। ওনার যেহেতু মানে সুদের উপরে উনি বেশ কিছু টাকা নিয়ে আসছিল, তো ওনার ওই টাকাটা দিতে গিয়ে দেখা যাচ্ছে সংসারে কোনো টাকাই আসে না। আপনাদেরকে আমি বহুবার বলেছি। তো উনি তো ওটাই আসলে সামাল দিতে পারে না, এখন আরেকটা বউকে অন্য জায়গায় রাখাবে, খাওয়াবে, এটা আসলে কিভাবে সম্ভব। তো যাই হোক, আমি যেহেতু আর 2-3 মাস দেখি, ধৈর্য যেহেতু ধরেছি, আরও কিছু মাস ধরতে হবে, আর ধরে দেখি যে আসলে এর ফলটা কেমন হয়। তো আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আর কিছু বলছি না। আর যেহেতু আপনারা আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাকে অনেক বেশি ধৈর্য দিক। আমি এই জিনিসটা আপনাদের কাছে যাই যে শুধু এইটুকুর জন্যই আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমাকে আল্লাহ তাআলা আরও ধৈর্য বাড়িয়ে দেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আলনার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি। গতকালকে যেহেতু শুক্রবার ছিল, আপনাদের ভাইয়াকে দিয়ে বেশ জামা কাপড় ধুইয়েছি, মানে ওর কিছু আর বাচ্চাদের কিছুই ধোয়ানো হয়, তাছাড়া বাড়তি আমার কোনো জামা কাপড় ধোয়া হয় না, কারণ ওইগুলো আমিই ধুতে পারি। যেহেতু সমস্ত কাজ করতে পারলেও আমি আসলে দেখা যাচ্ছে এই জামা কাপড় ধুতে পারি না, সে সাথে ঘরটা মুছতে পারি না, অনেক বেশি কষ্ট হয়। আর আমার ঘর মোছার যে লাঠিটা সেটা নষ্ট হয়ে গেছে, এটা একটা কিনতে হবে, সেই কারণে অনেক দিন ধরে ঘরটাও মোছা হচ্ছে না। তো মাঝে মধ্যে হচ্ছে বেডরুমটা, রান্নাঘরটা আর ওই যে বেসিনের সামনে যে জায়গাটুকু সেইটুকু বসে বসে মোছার চেষ্টা করি, কিন্তু যেদিন মুছি সেদিন অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আজকে বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু বেডরুমেই সীমাবদ্ধ রয়েছে। আর আজকের ভিডিওটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছিলাম, আর এটি আজকেরই একটা ভিডিও। আর অনেকেই মনে করেন আমি আপনাদের সাথে শুধুমাত্র ভিউর জন্য মিথ্যা কথা বলছি, না, এটা সত্যি যে আমার মার সাথে যার বিয়ে হয়েছে উনি আমার শ্বশুর, এবং আমরা একসাথেই আছি। অনেকেই আবার বলেছেন ভালোই তো মা মেয়ে রাজত্ব করবেন, এটা আসলে সম্ভব হয় না। যেহেতু আমার মা এসেছে, আমার শাশুড়ি এখনও বেঁচে আছে, সেখানে আমার শ্বশুরবাড়িতে আমার যেই জায়গাটা সেটা কোথায় সেটা আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, শ্বশুরবাড়িতে এখন কোনো মূল্য নেই। যখন যাই প্রত্যেকটা মানুষ জিজ্ঞেস করে তোমার মা এই কাজটা কীভাবে করেছে, কেউ আর বলে না যে তোমার শ্বশুর এই কাজটা কীভাবে করেছে, সবাই শুধু একটা কথাই বলে যে তোমার মা এই কাজটা কীভাবে করেছে। তখন আমাকে সবার সামনে কতটা ছোট হতে হয়। আর যেই কথাগুলো এখন পর্যন্ত আমি ভিডিওতে শেয়ার করেছি সবগুলা কথাই সত্যি আর সবটাই বাস্তব। এই কথাগুলো আসলে বলার কোনো উৎস ছিল না, যেহেতু আমি লাইফস্টাইল ব্লগিং করি। শুরুর দিকে যখন আমি ভিডিও শুরু করি, যখন বলতাম আমার মা আর শ্বশুর, তখন অনেকেই আসলে নেগেটিভলি কমেন্ট ছুড়ে দিয়েছিলেন আমার দিকে যে আপনার শ্বশুর কেন এখানে থাকে, আপনার শাশুড়ি কোথায়, আপনার বাবা কোথায়, আপনার মা কেন এখানে থাকে, মানে একটু নোংরা ভাষায় আর কি ইঙ্গিত করতেন। তো তখন বাধ্য হয়ে আমাকে সব কিছু ক্লিয়ার করতে হয়েছে, যেহেতু আমি 1-2 দিনের জন্য এখানে আসিনি, আমি থাকলে কয়েক বছর থাকবো। একটা সময় আপনারা সবই জানতেন, তো তখন দেখা যাচ্ছে আমাকে ঘৃণা করে আমার পাশ থেকে আপনারা চলে যেতেন। এই ঘটনাগুলো জানার পর অনেকেই আমাকে মন থেকে ঘৃণা করে, অনেকেই আমার সাথে মেশে না, উপর থেকে ভালো ব্যবহার করলেও সামনাসামনি কেউই মেশে না। তো আমি কারোর সাথে এখন আর তেমনভাবে যাই না, কারোর সাথে তো সেরকম সম্পর্ক রাখি না। হঠাৎ মানে মাঝে মধ্যে যদি কারোর সাথে কথা বলি বা কারো বাসায় যাই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আল্লাহ তাআলা আসলে সবাইকে সব কিছু দেয় না, আমার কপালে হয়তো এত কিছু ছিল সেই কারণেই ঘটে গেছে। তো সব কিছুই তো কম বেশি আপনারা জানেন, সেটা নতুন করে আর না বলি। আর যারা বলেন শুধুমাত্র ভিউর জন্য, তাদেরকে আমার কিছুই বলার নেই, আপনারা যা ভাববেন তাই। যদি ইউটিউবে ভিডিও করছি ভিউর জন্য, তাহলে ভিউর জন্যই, কারণ ভিউ না আসলে একটা কন্টেন্ট ক্রিয়েটরের মন ভেঙে যায়, সেখানে কতটা কষ্ট হয় আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বুঝবেন। তো যেহেতু আসলে ভিউজের জন্যই ভিডিও বানানো, তো আপনারা যেটা ভেবে নেবেন, আপনারা যেটা মানে ভেবে খুশি সেটাই। যদি মনে হয় মিথ্যে বলছি তাহলে ঠিক আছে, আর কিছু বলার নেই। আবার আরেকজন কমেন্ট করেছিলেন যে আমার বাবাকে রেখে আমার শ্বশুরের সাথে আমার মা কীভাবে বিয়ে বসেছেন।
যদিও বা এর আগে আমি ভিডিওতে বলে দিয়েছিলাম যে প্রায় 20-22 বছর হয়ে গেল ওনারা সেপারেশনে আছেন। আর আমার মা কিন্তু সিঙ্গেলই থাকতেন, আর এর মধ্যে কোনো বিয়ে শাদী বসেননি আর ভবিষ্যতে বসবেন না ভেবেছিলেন, হয়তো বা আমরা সবাই ভেবেছিলাম। কিন্তু লাস্ট মুহূর্তে এসে এরকম একটা ঘটনা ঘটবে সেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, বারবার এই কথাগুলো আর বলতে চাই না, অনেক বেশি বলে ফেলেছি। এখন নিজেকে একটু সময় দিচ্ছি, নিজে ভালো থাকার চেষ্টা করছি সব কিছু মিলিয়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর অনেকেই বলেছেন বেবি নেওয়াটা আমার উচিত হয়নি, ভুল হয়েছে, তো এটার জন্য আমি ক্ষমা চেয়েছি, আবারও চাচ্ছি। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন, হয়তোবা এই বাচ্চার উসিলায় সব কিছু ঠিক হয়ে যাবে। আবার অনেকে এটাও বলেছেন যে ভাইয়া বিয়ে করেছে, তুমি জানা সত্ত্বেও কেন বেবি নিয়েছো? ও যে বিয়ে করেছে এটা আমি জানতাম না, এটা আমি কয়েকদিন আগে জানতে পারি। আর আপনাদের ভাইয়া আসলে মাঝখানে মেজাজটা খুব বেশি খিটখিটে করতো, এখন একটু স্বাভাবিক আছে, হয়তো বুঝতে পেরেছে সবাই তো সব কিছু জেনে গেছে। আর তখন মেজাজটা বেশি খিটখিটে থাকতো, হয়তো উনি ভাবতো যখন সবাই জানাজানি করবে তখন সবাই ওনাকে কি বলবে। তো যাই হোক, কেউ ওনাকে কিছুই বলেনি আর ভবিষ্যতে কিছু বলবে না যতদিন আমি আছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ সেরে নিয়েছি, সেই সাথে এক গ্লাস গ্লুকোজ খেয়ে নিয়েছি, মানে প্রচুর গরম লাগতেছিল আর যেহেতু হিজাব পরে কাজ করছিলাম বুঝতেই পারছেন। আর এদিকে এই তো রুমটা গোছানোর পর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার সাধারণ জীবনযাপন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।